জঙ্গি দমনে জিরো টলারেন্সে মোদি আর জিরো ওয়ারে, তাই নিয়েই আজ শাহানার সঙ্গে আমি অভিক আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু তথ্য। তার কারণ জঙ্গি দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স শুধুমাত্র সদ্য নয়, শুধুমাত্র সাম্প্রতিক রিওয়াসি কাণ্ডের পর নয়, ধারাবাহিকভাবে 2019-এ 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা এবং তারপর সার্জিক্যাল স্ট্রাইক, ধারাবাহিকভাবে বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তিতে একটা বিষয় স্পষ্ট হয়েছে, জঙ্গি নাশকতা দমনে বারংবার এনডিএ সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার জিরো টলারেন্স দেখিয়েছে। আর তারপর সর্বশেষ রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনা, প্রাণ গেল পুণ্যার্থীদের, আর নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিলেন জিরো টলারেন্সে জঙ্গি দমনে অল আউট খেলতে হবে। তার পরিপ্রেক্ষিতে শাহানা আমাদের নজর রাখতে হবে যে গতকাল ইতালিতে G7 বৈঠকে রওনা হওয়ার আগে নরেন্দ্র মোদী বৈঠক করেন, কাশ্মীরে সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের বার্তা দেন নরেন্দ্র মোদী। শাহানা, একেবারেই তাই। এবং এই রিয়াসের পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনায় প্রাথমিক সাফল্য পেয়েছে ইতিমধ্যেই পুলিশ। সন্দেহভাজন 50 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রাজ্য পুলিশ। অন্যদিকে ইতালি সফরের আগে জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী। দেখুন প্রতিবেদন। জম্মু কাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনায় অন্তত 50 জন সন্দেহভাজন আটক। ঘটনার 4 দিনের মাথায় নিরাপত্তা বাহিনীর প্রাথমিক সাফল্য বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ ওঠায় আটক করে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। ইতিমধ্যে সেনা, আধা সেনা ও রাজ্য পুলিশ জম্মু কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে, ব্যবহার করা হচ্ছে ড্রোনও। 4 জন জঙ্গির স্কেচও প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। তাদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছে পুলিশ। এদিকে গত 72 ঘন্টায় উপত্যকা জুড়ে হওয়া 3টি জঙ্গি হামলায় কাঠগড়ায় পাকিস্তান। পড়শি দেশের ভূমিকার উল্লেখ কাশ্মীর পুলিশের এডিজিপির গলায়। তিনি বলেছেন, এই ঘটনার পিছনে অনুপ্রবেশকারীরা পড়শি দেশ এলাকায় শান্তি নষ্টের চেষ্টা করছে। छतरकला में एक्सचेंज ऑफ फायर हुआ है, वहाँ पर 4RR और जो हमारा पुलिस का जॉइंट नाका है उस पर फायर हुआ है और अभी एक्सचेंज ऑफ फायर चल रहा है। सर, कहा जा रहा है कि ग्रेनेड्स का हमला भी हुआ है सिविलियंस पर। इसके अभी ये ऑपरेशनल डिटेल्स है सारी, तो इसमें अभी फर्दर इलाकों को कॉर्डन में लिया गया है और दूसरे आतंकवादी की सर्च इस इलाके में जारी है। ये हमारा एक हॉस्टाइल नेबर है जिसके यहाँ पर जो पीसफुल हमारा सारा एनवायरनमेंट है उसको डैमेज करने के लिए उसकी हमेशा कोशिश ये रहती है, तो लिहाजा ये जो इन्फिल्ट्रेशन है ये अपीयर टू बी फ्रेश इन्फिल्ट्रेशन। এদিকে বৃহস্পতিবার G7 বৈঠকে যোগ দিতে ইতালি উড়ে যাওয়ার আগে 3টি গুরুত্বপূর্ণ কাজ সেরেছেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে অজিত দোভাল, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পদে PK মিশ্রকে পুনর্বহাল করেছেন তিনি। একই সঙ্গে জম্মু কাশ্মীর ইস্যুতে পর্যালোচনার বৈঠক করেন তিনি। অবিলম্বে উপত্যকায় শান্তি ফেরাতে, সন্ত্রাসবাদ দমনে অল আউট ঝাঁপাতে নির্দেশ প্রধানমন্ত্রীর। এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, G7 গোষ্ঠীর সদস্য নয় ভারত, কিন্তু আমন্ত্রিত দেশ হিসেবে 14 জুন G7 সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ দমনে বিশেষ 7 রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার সম্ভাবনা নরেন্দ্র মোদীর। সন্ত্রাসবাদ নির্মূলে সংকল্প নিক G7 দেশগুলো, এই আবেদন রাখতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় উপমহাদেশকে শান্ত সমৃদ্ধ রাখতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আল কায়দার সাম্প্রতিক আবেদনে সিঁদুরে মেঘ দেখছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের খবর উদ্ধৃত করে প্রশ্ন, ক্রমেই কি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে আফগানিস্তান? তালিবান সরকারের আমলে এই আফগানিস্তান পুনর্গঠনে বিপুল বিনিয়োগ করেছে দিল্লি। কাবুলের সঙ্গে কূটনৈতিক দৌত্য চালিয়েছে নয়াদিল্লি। কিন্তু আল কায়দা প্রধানের সাম্প্রতিক আমন্ত্রণে উদ্বেগ। বিদেশি যোদ্ধাদের আফগানিস্তানে এসে প্রশিক্ষণ নিতে আমন্ত্রণ জানিয়েছেন আল কায়দা প্রধান। পশ্চিমী দুনিয়াকে উচিত শিক্ষা দিতে আল কায়দার প্রশিক্ষিত যোদ্ধা দরকার, এমনটাই দাবি জঙ্গি নেতা। ফলে একদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নরেন্দ্র মোদীর দৌত্য এবং অপরদিকে আল কায়দা প্রধানের সাম্প্রতিক আমন্ত্রণের আবহে G7 বৈঠক তাৎপর্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। ক্যালকাটা নিউজ। একেবারে শাহানা, আমরা জিরো ওয়ারে G7 বৈঠকের কথা কেন বলছি, যেখানে জার্মানি, জাপান, ইতালি, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র এই 7 দেশকে নিয়ে G7 বৈঠক। সেখানে ভারত আমন্ত্রিত, নরেন্দ্র মোদী ইতিমধ্যে উড়ে গিয়েছেন ইতালি। কিন্তু সেখানে দাঁড়িয়েও এই নাশকতা জঙ্গি দমনে কত কড়া পদক্ষেপের বার্তা এবং সেখানে আলোচনায় কি উঠে আসে নজর থাকবে। পাশাপাশি নজর, গতকাল ইতালি রওনা হওয়ার আগে নরেন্দ্র মোদী যে বৈঠক করেছেন সেই বৈঠকে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন জঙ্গি দমনে অল আউট ভারত পদক্ষেপ করবে। এখান থেকে আজ আমাদের জিরো আওয়ারে এই আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। উৎপল বাবু, স্বাগত আপনাকে।
আপনার কাছে যাওয়ার আগে একটা বিষয় স্পষ্ট হব যে এই জিরো টলারেন্সের যে বার্তা দেওয়া হয়েছে, নরেন্দ্র মোদী জঙ্গি দমনে, নাশকতা দমনে একের পর এক দৃঢ় পদক্ষেপের বার্তা এর আগেও দিয়েছেন, কিন্তু এই পরিস্থিতিতে যেদিন 9 জুন তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ, তখন পুণ্যার্থী বোঝাই বাসের উপর জঙ্গি হামলা। আমি আসবো আপনার কাছে আলোচনায়, তার আগে কয়েকটা বিষয় দর্শকদের সামনে তুলে ধরি। জিরো টলারেন্সের যে বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন, সেখান থেকে আজ জিরো আওয়ারে আমরা বোঝার চেষ্টা করব জঙ্গি দমনের ক্ষেত্রে ভারতের এই কড়া পদক্ষেপ। একেবারেই তাই, এবং এর পাশাপাশি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক মোদীর। রিয়াসির ঘটনায় কড়া অ্যাকশনের নির্দেশ। পাক জঙ্গিদের খোঁজে তল্লাশি এবং ইতিমধ্যেই আটক করা হয়েছে 50 জনকে। সন্দেহভাজন 50 জনকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং সন্ত্রাস দমনে G7 বৈঠকে আলোচনার সম্ভাবনাও কিন্তু রয়েছে এক্ষেত্রে। অর্থাৎ এবং ইতিমধ্যেই শাহানা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সেখানে প্রাথমিক সাফল্য মনে করা হচ্ছে এই 50 জনকে আটক করা। 4 জঙ্গির স্কেচ করা হয়েছে এবং সেই স্কেচের পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোনো সন্ধান দিতে পারেন 20 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এগুলো প্রক্রিয়া তো বটেই, কিন্তু ভারতের অবস্থান, ভারতের কড়া পদক্ষেপের ইঙ্গিত, হুঁশিয়ারি, নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত, এখান থেকে বোঝার চেষ্টা করবো উৎপল বাবু। আমরা 14 ফেব্রুয়ারি 2019 সর্ববৃহৎ সেই বছরে জঙ্গি হামলা ছিল, 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন এবং তারপর বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক। 2019 থেকে 5 বছর পেরিয়ে 2024 এবং সেখানে দাঁড়িয়ে আজ যখন সরকারের শপথ গ্রহণের দিন, কাকতালীয় নয় পরিকল্পিত তা বলা মুশকিল, কিন্তু যেভাবে হামলা হলো রিয়াসিতে, সেই হামলার পর এবার নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পরেই কড়া পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন। ভারতের অবস্থান সম্পর্কে, ভারতের এই জঙ্গি দমনে পদক্ষেপের সম্পর্কে যা যা এখনো পর্যন্ত সিদ্ধান্ত, কিভাবে দেখছেন? প্রথমে 2019-এর কথাটা, ভ্যালেন্টাইন্স ডে ছিল সেদিন, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। সেই দিন ওরা পুলওয়ামাতে অ্যাটাক করেছিল, তার সপ্তাহখানেকের মধ্যেই বালাকোটের জবাব পেয়েছিল। সেই সব জিনিসগুলো ছিল কাশ্মীরে। আর তারপরে কি হয়েছে, প্রথম একটা বিরাট জিনিস হয়েছে, 370 ধারাকে আবলিশ করা হয়েছে। তারপরে কাশ্মীরে যদি দেখেন, তার মিলিটেন্ট্রি টেরোরিজম অনেক কমে গেছে, আয়ত্তে আনা হয়েছে, টুরিস্টরা আবার ওখানে যাচ্ছে। সাম্প্রতিক ইলেকশনেও দেখেছেন পার্সেন্টেজ অফ ভোটিং ওয়াজ ভেরি হাই, যেটা গত 20 বছরে হয়নি ওখানে, 89 সালের পর থেকে। কিন্তু এখন ওরা একেবারে, এবং মানে আপনি যেটা বলছেন উৎপল বাবু, 370 ধারা রদ এবং তারপর মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া, কোথাও যেন কাশ্মীরের সাধারণ মানুষ একটা স্বাভাবিক দেশের অভ্যন্তরে জনজীবনের সঙ্গে অভ্যস্ত হতে চলেছিল ধীরে ধীরে। অ্যাবসলিউটলি। শুনুন, এখন একটু টেরেনটা বুঝতে হবে, ওদের মাটিটা। আমরা বলি জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরের যে ফ্ল্যাট সারফেস সেইটাকে মোটামুটি স্যানিটাইজ করা হয়েছে, ওখানে টেরোরিজমের ঘটনা খুব কম হয়ে গেছে। সেই জন্য ওরা বেছে নিয়েছে আপার রিচেস অফ জম্মু, যেটাকে আমরা অ্যান্ড বলি আর্মির ভাষায় ঠাট্টা করে। তার মানে হচ্ছে রিয়াসি, দোদা, কাটুয়া, কিস্তওয়ার, এই যে জায়গাটা, এটা টেরোরিজমের পক্ষে খুব ভালো একটা জায়গা। তার কারণ হচ্ছে মাউন্টেনাস টেরেন, কিন্তু লো অল্টিটিউড মাউন্টেন আর থিক ভেজিটেশন। মানে ওখানে এমন জঙ্গল যে যেখানে টেররিস্টদের লুকিয়ে থাকার বা স্লিপার সেল তৈরি করার অনেক বেশি সম্ভাবনা থাকে। সেখানে যে অপারেশনটা অ্যাডিশনাল ডিজিপি জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের শ্রী জৈন বলছিলেন, সেখানে হাইড আউট রাখার খুব সোজা ব্যাপার। আর সেখানে ক্যাশো মানে যেটাকে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন, আপনারা যেটা বারবার চিরুনি তল্লাশি বলছেন, সেই জিনিসটার জন্যে ফোর্স লেভেল অনেক বাড়াতে হয়। অবশ্য আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স উনি বলে গেছেন, তার জন্য যত ফোর্স লাগাতে হয় তুমি সব ডিফেন্স, এই কথাটা ইউজ করে গেছেন, ইউটিলাইজ অল ইউর ডিফেন্স অপারেটরস করে এদের ন্যাপ করতে হবে আর এই জিনিসটাকে শেষ করতে হবে। কেননা গত 5 দিনে 4 দিনে রাদার ওরা 3টে, যেদিন শপথ গ্রহণ করেছে আর ওরা হেরেছে আমাদের কাছে, নিউ ইয়র্কে ইন্দো পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয়েছিল, 9 তারিখে ওরা পিলিগ্রিমস ভিলেজ এটাকে অ্যাটাক করেছে, যেটা হয়েছে রিয়াসিতে।
তারপরে দোদা, কিস্তওয়ার, কাটুয়াতে একের পর এক ওরা মিলিটারি ক্যান্টনমেন্ট মানে ছুটকুট অ্যাটাক করেই গেছে। তো সেই জন্যে আমাদের একটু ট্যাকটিক্সটা পাল্টাতে হবে। তো এই ট্রেনের মধ্যে ওরা এখন ঝেলামের কাছে যাচ্ছে না, ওরা বেছে নিয়েছে চেনাব, রাবি, তাওই, এই যে তিনটে নদীর রিভারাইন ট্রেন, আর তার দুদিকের স্লোপে যে ঘন জঙ্গল, সেইখানে অপারেট করা। এই যে 50 জনকে ধরেছে বলছেন, এরা কারা? দে আর দ্য লোকাল পিপল, দে আর প্রোভাইডিং দেম দ্য শেল্টার্স, দে আর প্রোভাইডিং দেম দ্য প্লেস অফ স্টে, মানে ওদের যে স্লিপার সেলগুলো আছে তাদের যেন আবার অ্যাক্টিভেট করা যায়। এরা পয়সা, নার্কোটিক্স এসবের সাহায্য নিয়ে এরা ওইগুলোকে আবার সহযোগিতা দিচ্ছে। এবং উৎপলবাবু, একই সঙ্গে একটা বিষয় বোঝার চেষ্টা করি, এমতো অবস্থায় যখন ভারত কড়া অবস্থান নিচ্ছে, তখন পশ্চিমী দুনিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল কায়েদা জঙ্গি গোষ্ঠী বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনকে আহ্বান জানাচ্ছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। তারাও পাল্টা যে কৌশল নেওয়ার চেষ্টা করছে, সেটাকে দমন করা কিভাবে সম্ভব? আচ্ছা, তার আরেকটা কারণ, আফগানিস্তান অফিসিয়ালি একটা কান্ট্রি হয়ে গেছে, তালিবানরা শাসন করছে। এটা হয় ওদের দিক থেকে একটা অসুবিধা হয়েছে, ওদের মিলিটেন্সি, টেররিজম বা তালিবানরা যেটা করতো, দ্যাট ইউজ টু বি অ্যান ইন্ডাস্ট্রি। এই করে অনেক লোকের রুজি রুটি হতো, অনেকে পয়সা পেত। ফিদাইন মানে কি? ফিদাইন সুইসাইডাল অ্যাটাক, মানে বাড়ির একটা ছেলে আছে, তুই গিয়ে অ্যাটাক কর, নিজের জানের পরোয়া করিস না, যে যদি জীবনটা দিয়েও আসতে হয় কোনো অসুবিধে নেই, এখানে তোর ফ্যামিলিকে দেখাশুনো করা হবে, তুই 5 লাখ বা 10 লাখ ডিপেন্ডিং আপন হোয়াট টার্গেট ইউ হ্যাভ বিন এবল টু ডেমলিশ, তোকে দেয়া হবে, তোর সবাইকে দেখাশুনো করা হবে। দিস ইজ দ্য টোটাল কনসেপ্ট অফ ফিদাইন অ্যাটাক। যে স্যার এখন আফগানিস্তান হয়ে গিয়ে আপনি যদি লক্ষ্য করে থাকেন, ফিদাইনদের কোনো মা বাপ নেই। ওরা কিছুদিন আগে 4 জন চাইনিজ আর একজন পাকিস্তানি ড্রাইভার, ওদের যেটা পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর আছে, তার মধ্যে একটা গাড়িকে মেরেছে। আর খুব কি সময় মেরেছে? যখন শরীফ সাহেব চায়নায় গিয়েছিলেন, এই 5 দিন আগের ঘটনা। তো এই যে ওদের, আপনি বললেন না, ওরা সবাইকে ডেকেছে, ওদের ট্রেনিং সেল আছে, ট্রেনিং এস্টাবলিশমেন্ট আছে, ওখানে ওটা করার জন্য, এর জন্যও আমাদের কাছে অনেক দাওয়াই আছে। আমরা অনেক আফগানি ফিদাইনকে, আফগানি লোককে মেরেছি। আর যে লোয়ার রিচ দিয়ে যারা আসছে, তাদের মধ্যেও অনেক আফগানি আছে। এই যে 50 জনকে ধরেছে, আর ধরুন 40-50 জন ইনফিল্ট্রেটার যাদের ঢুকিয়েছে, তাদের মধ্যেও আফগানি আছে, ISI এর লোক আছে, পাকিস্তানের 2-4, পাকিস্তান আর্মির 2-4 জন অবসরপ্রাপ্ত লোক আছে। একেবারে এই পরিকল্পনা, এই নাশকতার ছক তা বানচাল করা শুধু নয়, দমন করে অঙ্কুরে বিনাশ করার যে প্রয়াস এবং লাগাতার ভারতের প্রয়াস, আর এবার একেবারে জিরো টলারেন্সের পথে আমাদের নজর থাকবে। উৎপলবাবু সঙ্গে থাকুন, তার কারণ জঙ্গি দমনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী তৃতীয়বার এনডিএ সরকার শপথ গ্রহণের পর যে কড়া বার্তা দিয়েছেন, গতকাল বৈঠকের পর ভারত কি পদক্ষেপ করে সেদিকে নজর থাকবে, কি সম্ভাবনা উঠে আসতে পারে G7 বৈঠকে আলোচনা। আজকে আমাদের মূলত যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে জঙ্গি দমনে জিরো টলারেন্স মোদির, অর্থাৎ আগামী দিনে নাশকতা বা জঙ্গি দমনে ঠিক কি পদক্ষেপ হতে চলেছে ভারত সরকারের নয়াদিল্লির, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমি সরাসরি উৎপলবাবুর কাছে যাব একটা প্রশ্ন নিয়ে। G7 বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে G7 এর অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে, তাদের এই নাশকতা এবং জঙ্গি দমনে কি ভূমিকা হতে পারে, মানে কতটা তাৎপর্য রয়েছে এক্ষেত্রে? দেখুন, G7 এর যারা মেম্বার, এবার ইটালি হোস্ট করছে, জার্মানি, USA, ফ্রান্স, যদি ওদের যে মানে জাপান, কানাডা, যুক্তরাজ্য, জাপান ছাড়া প্রায় সবাই নেটো কান্ট্রিজের অন্তর্ভুক্ত, তাতে ইন্ডিয়া হ্যাজ বিন ইনভাইটেড অ্যাজ অ্যান আউটরিচ মেম্বার, যেটা খুব সম্মানের কথা, আউটরিচ মেম্বার। কিন্তু প্রবলেম যেটা নাশকতামূলক জিনিস যেটা ইন্ডিয়াতে হচ্ছে, সেটা একটু অন্যভাবে। যেমন ইসরায়েলে যে লড়াইটা হচ্ছে হামাসদের সঙ্গে, প্যালেস্টাইনদের হয়ে USA-তে, UK-তে, জার্মানিতে, ইন্ডিয়ান ভেরিয়াস ইউনিভার্সিটি, ওরাও এই জিনিসটা দেখতে পাচ্ছে, এবং ওদের মানে পড়ার জায়গাগুলোতে মানে এখন অনেক রকমের
নতুন রকমের রুল করতে হয়েছে, নইলে ওরা ম্যানেজ করতে পারছিল না। আর জার্মানিতে তো এটা আছেই, কাজেই একটু অন্য হলেও দ্য প্রবলেম ইজ কমন ফর দ্য G7 কান্ট্রিজ এন্ড আস। ওখানে ওরা বলবে যে ইসলাম ফোবিয়া, তো ওটা ওরা ডাইরেক্ট সেরকম ভাবে না বলে, আর আমাদের এখানে যেরকম ভাবে অ্যাটাক হচ্ছে। আরো একটা কথা আমি বলে রাখি, ওরা জম্মু অ্যান্ড লোয়ার রিচটাকে এই জন্য ধরে নিয়েছে বিকজ একটা তো টেরেনের কথা বললাম, আর দ্বিতীয় হচ্ছে ওখানকার ডেমোগ্রাফিটাও 60-40 হিন্দু মুসলিমের মধ্যে। সেই জন্যে আমাদের দেশে যদি একটা এদের মধ্যেও ক্লাশ লাগানো যায় তাহলেও একটা অস্থিরতা বাড়বে। সেই জন্য ওরা এই জায়গাগুলোকে একটু বেছে নিয়েছে এই সময়। কারণ এখন যদি কাশ্মীরে বেশি গন্ডগোল করতে চায়, ওরা কতটা লোকাল সাপোর্ট পাবে আমাদের সন্দেহ আছে। কারণ ওদের ওখানে পর্যটকটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, আর ওই একটাই তো বেঁচে খাওয়া মানে লোকদের রুটি রোজির সম্বল। যদি টেররিজম থাকে, লোকাল সাপোর্টের প্রশ্নে ইতিমধ্যেই পাকিস্তানের অন্দরে সাংসদরা তারা পাক অধ্যুষিত কাশ্মীরে যে গৃহযুদ্ধ তার সমালোচনা করেছেন। সেখানে নিজেদের মধ্যেই কলহ তৈরি হয়েছে, সেখানে কতটা সাপোর্ট পাবে এই সন্ত্রাসবাদীরা এই নাশকতার ক্ষেত্রে প্রশ্ন তো থাকছে। আমি আসবো উৎপলবাবু, এই মুহূর্তে সম্পূর্ণা লাহিড়ী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। স্বাগত সম্পূর্ণা গোস্বামী। সম্পূর্ণাদি, একটা বিষয় বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে G7 যে তালিকা তার অন্তর্ভুক্তি নেই ভারতের, কিন্তু তারপরেও আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে এই জঙ্গি নাশকতা দমনে বিশ্বের দরবারে ভারত যে বিষয় উপস্থাপন করবে এবং যে জিরো টলারেন্সের বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন গতকালই বৈঠকের পর এই নাশকতা দমনে, কতটা সহযোগিতা পাবে আন্তর্জাতিক মহল থেকে ভারত? দেখুন, আমরা যদি মানে বিগত 2014 সালের পরবর্তী সময় থেকে এই বিজেপি সরকার, যদিও এখন সেটাকে বলা যেতে পারে এনডিএ সরকার, তারা যেভাবে ওয়ার্ল্ড ফোরামে টেররিজমের আগেনস্টে মানে তারা ভোকাল হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে উরি হামলা পরবর্তী সময় সুষমা স্বরাজ যেভাবে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছিলেন অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের বৈঠকে, সেটা স্ট্র্যাটেজিক এক্সাম্পল এবং স্ট্র্যাটেজিক রাদার আমি বলবো সাকসেসের একটা প্রমাণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি দেখি যে এই সরকার আসার পরবর্তী সময় থেকে যেভাবে জঙ্গি মানে হামলা, স্পেশালি জম্মু অ্যান্ড কাশ্মীরের কনটেক্সটে, সেটা কিন্তু বারবার করে উঠে এসছে। যতবার নরেন্দ্র মোদী বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে কোনো আন্তর্জাতিক ফর্মেট গেছে ভারত। আমরা যদি G7 বৈঠক যদি আপনারা দেখেন, তাহলে সেই এজেন্ডার মধ্যে ডেফিনেটলি কিছু এজেন্ডা থাকবে এবং তার মধ্যে বিশেষ করে থাকবে কিন্তু টেররিজম। তার কারণ এই টেররিজমটা আসবে কিন্তু মূলত ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে ইস্যু আছে সেই ইস্যুকে ঘিরে। এই প্ল্যাটফর্মে আমার যা ধারণা, নরেন্দ্র মোদী কিন্তু এই জম্মুর যে অ্যাটাক হয়েছে বা হামলা হয়েছে তার পরবর্তী সময়কে এই প্ল্যাটফর্মকে ইউজ করবে পাকিস্তানকে আরো বেশি কোণঠাসা করার জন্য। এবং আমরা গত কয়েক বছরে দেখেছি যে এই কোণঠাসা, এই পাকিস্তানের যে হামলার প্রতি যে একটা স্টেট স্পন্সর টেররিজম যেটা পাকিস্তান চালিয়ে আসে, সেই জায়গায় ভারত ভোকাল হওয়ার পরবর্তী সময় কিন্তু আমেরিকার অনেকটাই সাপোর্ট ভারতবর্ষ পেয়েছেন। এবং যেহেতু অলরেডি আমরা যদি ইন্টারন্যাশনাল, এই মুহূর্তে যদি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল সম্পূর্ণদি এখান থেকেই যেমন আমেরিকার সমর্থন বা আন্তর্জাতিক বিভিন্ন মহলের সমর্থন ভারত পেয়েছে, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এখনো কাদের মদতে এই হামলা চালানোর দুঃসাহস দেখিয়ে যাচ্ছে? দেখুন, এইটা কিন্তু নতুন। আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান একটা স্টেট স্পন্সর্ড টেররিজম চালায় এবং সেখানে যে প্যারালাল গভর্নমেন্ট, যে ISI এবং পাকিস্তানি আর্মি, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ভারতকে মিলিটারিলি পরাজিত না করতে পারার জন্য তারা কিন্তু লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বা যেটাকে আমরা বলে থাকি টেররিজম, এই টেররিজমের কিন্তু সাহায্য নিয়েছে এবং সেটা আজকে চিরাচরিত ধরে চলে আসে। এবং এটা একেবারে, এবং এই চিরাচরিত ধরে চলে আসতে কিন্তু কবে সম্পূর্ণ
বিনাশ করা যায়। নরেন্দ্র মোদী জিরো টলারেন্সের বার্তার পর আগামী দিনে কি করা পদক্ষেপ দেখবো আমরা, সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। শাহানা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। তোমার প্রশ্ন শাহানা। একেবারেই উৎপল বাবু, অনুপ্রবেশ রুখতে কতটা সক্রিয় ভূমিকা নিতে পারে আগামী দিনে ভারত? সক্রিয় ভূমিকা দেখুন, সব থেকে বেশি অনুপ্রবেশ তো হতো ভ্যালির দিক থেকে, কাশ্মীরের দিক থেকে, নর্থ কাশ্মীরে, সাউথ কাশ্মীরে, কুপওয়াড়া, তারপরে আপনার উড়ি ওই দিক থেকে। কিন্তু এখন জম্মু কাশ্মীরে আর একটা কথা আছে, ওখানে শুধু লাইন অফ কন্ট্রোল নয়, শুধু ওখানে আরেকটা জিনিস আছে, ওখানে ইন্টারন্যাশনাল বর্ডারও আছে। দুটোর একটু আলাদা রকমের ডিসপোজিশন থাকে, সেই জন্য সেসব সুযোগগুলো ওরা নেওয়ার চেষ্টা করছে। এখন সব দিক থেকে আমাদের সিকিউরিটি অনেক বিশ আপ করা হবে। তো কোঅর্ডিনেশন বিটুইন দ্য সিকিউরিটি ফোর্সেস, দ্য জেএনকে পুলিশ অ্যান্ড দ্য আর্ম ফোর্সেস অনেক ভালোভাবে কাজ করবে। আর জিরো তো কিছুতেই হবে না, কিছু না কিছু ওরা করতেই থাকবে। যেমন পাকিস্তান তো আর শুধু ইসলামাবাদ থেকে কমান্ড হয় না, পাকিস্তানের কমান্ড রাওয়ালপিন্ডি থেকেও হয়, আর্মি থেকেও হয়, আইএসআই থেকেও হয়, তো ওদের রাজ থেকেও হয়। আবার আর একটা চতুর্থ স্তম্ভ ওদের হচ্ছে আপনাদের মৌলবীরা ওদের কমান্ড করে। সেই জন্য ওখান থেকে যে কখনো কোনো রকমের কিছু হবে না সেরকম আশা করা যায় না। তবে আমাদের সিকিউরিটি আরো অনেক কড়া হয়ে যাবে। আর ওরা যদি এটা করতে থাকে, দে হ্যাভ টু পে এ ভেরি ভেরি হেভি প্রাইস। আমরা কাউন্টার হিসেবে কোনো আরো বড় সড়ো কাজ কিছু করতে পারি কিনা সেটা অবশ্য তো বলা যাবে না, বা সেটা ওদের দ্যাট উইল বি অফ আওয়ার প্লেস অফ টাইমিং, আওয়ার প্লেস অফ চুজিং অ্যান্ড আওয়ার টাইমিং, সেই হিসেবে একেবারে। এবং সেই সময়ের অপেক্ষায় গোটা দেশের সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানাই যে জঙ্গি দমনে জিরো টলারেন্সের বার্তা, ভারত এই নাশকতা রিয়াসির কাণ্ড এবং তারপর ধারাবাহিকভাবে অতীতে যেভাবে কড়া পদক্ষেপ ভারত নিয়েছে, আরো কতটা দৃঢ়ভাবে এই নাশকতা দমনে সক্রিয় হয় তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ক্ষমতায় আসার পর, নজর থাকবে সেদিকে।